দেখো ছাত্রছাত্রী বন্ধুরা, আগের ভিডিওতে এই পেজে 427 পেজে আগের ভিডিওতে তোমার এই পর্যন্ত হয়েছিল। এইটা হতে হতে বন্ধ হয়ে গেছিলো, আমার মোবাইলে ইয়ে ছিল না বলে, চার্জ ছিল না, চলে গেছে। তাই এটা দুটো পার্টে এই ভিডিওটা হবে। এই তোমার এইটা হচ্ছে সেকেন্ড পার্ট। 427 পেজের সেকেন্ড পার্ট, ওটা হচ্ছে প্রথম পার্ট। দেখো এই এই পর্যন্ত। তাহলে এটার অঙ্কটা কী ছিল? এটা ছিল এরকম যে সেক্স স্কোয়ার আলফা প্লাস কোস স্কোয়ার আলফা, এটার সর্বনিম্ন মান হচ্ছে 2 লেখা আছে, মানে সত্য মিথ্যা আর কি। 2 সেটা কি সত্য না মিথ্যা? তাই এখান থেকে আমরা সেটা বার করব। এটা আমরা প্লাস করব না, এটা হচ্ছে মাইনাস করে করব। প্লাস কেন হবে না সেটা পরে বুঝিয়ে দিচ্ছি। এটা মাইনাস নেব, এটা প্লাস। তাহলে এই যে সূত্রটা দু রকম হতে পারে, তো মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি? একবার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, বা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, তাই তো? সেই মাইনাসটা নিয়ে প্লাস এটা নিচ্ছি আমরা। তাহলে এটা হবে 2ab, তাই তো? 2ab মানে সেক আলফা কস আলফা, ঠিক আছে? তাই দেখো সেক আর কস আলফার গুণফল 1, তাহলে এটার মান হয়ে যাচ্ছে সেক আলফা মাইনাস কস আলফা হোল স্কোয়ার প্লাস 2। দেখো এটাই হলো। এবারে দেখো এর মানটা, শুধুমাত্র এর মান, মানে আমি বলতে চাচ্ছি সেক আলফা মাইনাস কস আলফা, এই যে হোল স্কোয়ার, এই হোল স্কোয়ারের মানটা তো সব সময়ের জন্য গ্রেটার ইকুয়াল টু 0। মানে যে কোনো বর্গর মান সবসময় হয় 0 হবে বা 0-এর থেকে বড়। এই যে এ স্কোয়ার যদি হয়, এ স্কোয়ার গ্রেটার ইকুয়াল টু 0, ঠিক আছে? এটা যে কোনো বাস্তব সংখ্যা হলে এই শর্তটা সবসময় পূরণ করবে। তার মানে তাহলে এটাও তাই, এটার মান তাহলে গ্রেটার ইকুয়াল টু 0 হবে। আর যে গ্রেটার ইকুয়াল টু 0 মানে কি? এর সর্বনিম্ন মানটা 0 আর সর্বোচ্চ মান 0-এর থেকে বড়, তাই তো? সর্বোচ্চ মান পাওয়া যাবে না, সর্বনিম্ন মানটা পাবো, সেটা হলো 0। তাহলে এটা যখন সর্বনিম্ন হবে তখনই তো এই রাশিটার মান সর্বনিম্ন হবে। আর তারপরে যদি এর মান 1 দাও, তো যদি আমি ধরো এর 0-এর পরে 1 আছে, 1 বসালে তখন এর মানটা কত হবে? 1 প্লাস 2 মানে 3 হয়ে যাবে। কিন্তু তার আগে যদি 0 বসাই তখন এর মানটা হচ্ছে 2। মানে তারপরে যে মানগুলো 3, 4, 5 আর যেসব মানগুলো হবে, সেই মানগুলো কি 2-এর থেকে বড়, তাহলে সর্বনিম্ন মানটা কত? তাহলে 2টা হবে, ঠিক আছে? এবার আমি এখানে আগে যদি এই সূত্র করতাম, এটা প্লাস করে এটা মাইনাস, এটাও তো করা যেত, তখন তাহলে কী পেতাম? মাইনাস দিয়ে পেতাম। কিন্তু এটা এমন একটা রাশি যার মান কখনো ঋণাত্মক হবে না। দেখো শেষ করে আলফা, এটাও বর্গ, এটাও বর্গ, কোনো বর্গের মান কখনো ঋণাত্মক হতে পারে না। সুতরাং এইটা কেউ যদি এটা ধরে এইভাবে এই সূত্রটা বসায় যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ধরে করে, তখন সর্বনিম্ন মানটা যদি -2 বার করে, সেটা কিন্তু ভুল। কেন? একটা বর্গ রাশির মান কখনো ঋণাত্মক হতে পারে না। বুঝতে পারলে? তাহলে এটার মান, সর্বনিম্ন মানটা শুধুমাত্র 2 হবে, এটা সত্য বলেছে। তাহলে উত্তরটা কী হবে? এই প্রশ্নের উত্তরটা হবে সত্য, ঠিক আছে? দেখো অঙ্কটা ছিল এই, ঠিক আছে? 3-4, 3-4টা, ঠিক আছে? এই শেষ হলো সর্বনিম্ন মান 2, এটা সত্য হবে। তারপর বলে দেখো দুটো লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত দেওয়া আছে আর ভূমির পরিধির অনুপাত দেওয়া আছে। আয়তন অনুপাত কি এটা হবে? এটা হবে বলেছে। এটা কি সত্য? দেখা যাক। দেখো দেওয়া আছে এইটা উচ্চতার অনুপাত আর পরিধির অনুপাত, এইটা সেখান থেকে এইটা পেলাম। এবার আমাদের বার করতে বলেছে আয়তনের অনুপাত দুটো লম্ববৃত্তাকার চোঙের, ঠিক আছে? লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সূত্র কি? পাই আর স্কোয়ার এইচ। তাহলে প্রথম চোঙটা যদি এটা ধরি পাই R1, মানে R1 আর H1 ধরি, তার R1টা হচ্ছে তার ভূমির ব্যাসার্ধ আর H1টা উচ্চতা। তাহলে R1 স্কোয়ার এইচ, এটা দ্বিতীয়টার ক্ষেত্রে পাই R2 স্কোয়ার H2, H1 H2। এবার দেখো এখান থেকে H1 বাই H2 1/2, R1 বাই R2 3/4। এবার মানটা বসিয়ে দেবো এখানে। R1 বাই 3/4, তাহলে এটা কত হবে? হোল স্কোয়ার আছে, তার মানে 9/16, আর এটা হচ্ছে 1/2। তাহলে এটা করলে কত হয়? দেখো 9/32, 9/32। তাহলে অনুপাতটা কত? অনুপাতটা হবে 9:32, এটা অনুপাত। উত্তরে সেটাই বলেছে, তাহলে এটাও সত্য, ঠিক আছে? তারপর বলেছে একটা পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তা হলো অজাইব। তা কি ঠিক? হ্যাঁ, এটা সত্য, এটাও সত্য হবে, ঠিক আছে? তাহলে এই হয়ে গেল সত্য মিথ্যা পর্ব। এবারে হচ্ছে 4 নম্বর দাগে। 4 নম্বর দাগে কী বলেছে দেখো, একটা অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত, 3 জনের মূলধনের অনুপাত দেওয়া আছে দেখো 3:8:5। এবারে প্রথম ব্যক্তির লাভ বলেছে তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম।
তাহলে প্রথম ব্যক্তির লাভ, আর তাহলে বলেছে বার করতে হবে ব্যবসায় মোট কত লাভ হয়েছিল। তাহলে আমি যদি ধরে নিই ব্যবসায় মোট X টাকা লাভ হয়েছিল, তাহলে প্রথম ব্যক্তির লাভটা কত হবে, প্রথমের লাভটা কত হবে X ইন্টু, মানে লাভ থেকে কত টাকা পাবে X ইন্টু 3 8 5 13 14 15 16। দেখো তাহলে 8 5 13 16 16, এটা সমান বলেছে প্রথম ব্যক্তির যে লাভটা সেটা তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম। তার তৃতীয় ব্যক্তির লাভটা কত হবে 5/16 ইন্টু X, তার থেকে 60 টাকা কম, এটাই হলো প্রথম ব্যক্তির লাভ। ঠিক আছে, তাহলে এখান থেকে এক্সের মানটা বার করতে হবে, এই সমীকরণ যেটা পেলাম। এবার দেখো 16 দিয়ে গুণ করছি উভয়পক্ষে, তাহলে এটা এইদিকে হচ্ছে 3x, ওদিকে 5x, 16 16 96 36 96, তাহলে 960 টাকা। তাহলে এক্সটা ওদিকে নিয়ে গেলে তাহলে 2x সমান 960, এটা এদিকে গেলে এটা, তার মানে এখান থেকে আমরা পাবো x সমান কত, 4 দুগুণে 8 8 দুগুণে 16, 480 টাকা। তাহলে লাভটা পেয়ে গেলাম, কত লাভ হলো 480 টাকা। এটা হচ্ছে ব্যবসায় মোট লাভ হয়েছিল। ঠিক আছে, দেখো এর দেওয়া আছে এক্স সমান এইটা 3 + 2√2, এক্স প্লাস 1/x এর মান বার করতে হবে, এক্স প্লাস 1/x। তাই আমি 1/xটা কত এটা বার করে নেবো, 1/3 + 2√2। এখান থেকে কি হবে, এটা করণীয়সনের যে নিয়ম 3 - 2√2 দিয়ে গুণ করব উভয় লব ও হরকে, এটা নিচে গুণ করলে এটা কত হবে বলো তো, তাহলে x² সূত্র হয়ে যাবে, তার মানে 9 - 8, তার মানে এটা সমান চলে আসছে 3 - 2√2। ঠিক আছে, এবার x প্লাস 1/x এর যোগফল, মানে এটা যোগ করলে এটা কেটে যাবে, পড়ে থাকবে কত, তাহলে এর মানটা কত হবে 6। তাহলে পেয়ে গেলাম, মানটা পেয়ে গেলাম। এবার পরবর্তী অঙ্ক দেখো বলেছে এই সমীকরণটার বীজ দুটো আলফা বিটা, তাহলে আলফা মাইনাস বিটার মানটা বার করতে হবে, আলফা মাইনাস বিটা। তো এই সমীকরণ থেকে আমরা যদি দুটো বীজ আলফা বিটা হয়, তাহলে আলফা প্লাস বিটার মান কী হয়, এটা হবে দেখো +22, -22 আছে, আর সূত্রটা কি -b/a, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আর তো 1, তার মানে 22, আর আলফা বিটা কত আসবে, আলফা বিটার মান আসবে 105। ঠিক আছে, এবার আলফা মাইনাস বিটা সেটা বার করতে গেলে এই সূত্র আমরা ফেলবো, আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার, এটা সমান আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4ab 4 আলফা বিটা, তাই তো। তাহলে এবার এই মানটা বসে দেবো, আলফা মাইনাস বিটার মান কত 22 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 105। ঠিক আছে, এবার দেখো কী করব, এবারে সিম্পল উপরে লিখব, দেখো এবারে যেটা আসবে এইটা কীভাবে শর্টে করা যায় দেখে না, এটা হচ্ছে 22, তো এটাই তো আছে। দেখো এপারে 4, এপারে আমি এটা 22টাকে গুণ করে না, 22² গুণ করবো না, এটাও গুণ করবো না, গুণ না করে কীভাবে করবো, এবার এই দুটোর পাতে 4 কমন নেবো, 22 মানে 2 × 11, আবার 2 × 11 মানে 4 কমন যাচ্ছে, 4 কমনে পড়ে থাকছে 11² মানে এবার জানি সহজ হয়ে গেছে 1 to 1 -105। ঠিক আছে, তাহলে এবারে বিয়োগ করলে কত হবে, 105 থেকে 121 থেকে 105 বিয়োগ দিলে কত হবে বলো, 4 × 5 = 6 11 6 16। ঠিক আছে 16, তাহলে এবার দেখো 4 × 16², তাহলে এইটার মান ছিল আলফা মাইনাস বিটা স্কোয়ার সমান পেয়ে গেলাম 4 × 16। তাহলে আলফা বিটা কত হবে, আলফা মাইনাস বিটার মানটা কত হবে, তাহলে প্লাস মাইনাস √, এইটা 4 × 16, আর রুট থেকে বার হলে তাহলে কত চাই, 4 থেকে 2 আর 16 থেকে 4, তার মানে কত হলো 8, তাহলে প্লাস মাইনাস 8, তার মানটা হয়ে গেল প্লাস, আলফা মাইনাস বিটার মান হলো +−8। ঠিক আছে, দেখো বলেছে বৃত্তের ভিতরে পি একটা বিন্দু, এখানে পি বিন্দুটা এইটা, এই বিন্দুটা পি ধরছি, এবারে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, এটা বৃত্তের কেন্দ্র। এবারে কি বলছে যে ও কেন্দ্রে বৃত্তের পি যে কোনো একটা বিন্দু বৃত্তের ভিতরে, বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি পড়েছে, আর ওপিটা হলো 3 সেমি, ও থেকে পি এটা হলো 3 সেমি, ওপিটা 3, বৃত্তের ব্যাসার্ধটা যদি তাহলে এটা ব্যাসার্ধ,
এটা যদি আমি এম ধরি, ও এম এটা বলে দিয়েছে হচ্ছে ব্যাসার্ধ 5 সেমি, ঠিক আছে। এবার তাহলে বলেছে যে পি বিন্দুগামী যে জ্যাটির দৈর্ঘ্য ন্যূনতম, এই একটা জ্যা, এটাকে আমি যদি এ এম আর এটা ধরো সিডি, একটা জ্যা, ঠিক আছে। মানে যে জ্যাটির দৈর্ঘ্য, আমি এখানে দুটো জ্যা নিয়েছি, এখানে বলেছে, প্রশ্ন করেছে যে জ্যাটির দৈর্ঘ্য, যে জ্যাটির দৈর্ঘ্য ন্যূনতম পি বিন্দুগামী যে জ্যাটি, পি বিন্দুগামী, আচ্ছা এটা পি বিন্দুগামী হবে, এই জ্যাটিও পি বিন্দুগামী, পি বিন্দুগামী যে জ্যাটির দৈর্ঘ্য কি ন্যূনতম, সেই জ্যাটির দৈর্ঘ্যটা বার করতে বলেছে। বুঝতে পারলে? মানে ও থেকে পি এর যে দূরত্ব, ও থেকে পি এর যে ওই যে জ্যাটি পর্যন্ত যে দূরত্ব, মানে কেন্দ্র থেকে, আবার ও থেকে ওই জ্যাটির যে দূরত্ব যেটা হচ্ছে ন্যূনতম হবে, ঠিক আছে, সেই জ্যাটির দৈর্ঘ্যটা ন্যূনতম, তার মানটা বার করতে হবে। আচ্ছা বলো তো, যে ন্যূনতম হতে গেলে কোনো একটা জ্যা ন্যূনতম হতে গেলে জ্যার দৈর্ঘ্য ন্যূনতম হয় কখন? দৈর্ঘ্য ন্যূনতম হতে গেলে কি হতে হবে? সেই জ্যাটির দৈর্ঘ্যটা ন্যূনতম হবে যেটা কি না, যার উপরে ও থেকে, বৃত্তের কেন্দ্র থেকে যার উপর লম্ব, বৃত্তের কেন্দ্র থেকে যে সরলরেখাটা যার উপর লম্ব হবে, সেই জ্যাটির দৈর্ঘ্যটা হবে ন্যূনতম। এখানে দেখো, এখানে যে প্রশ্ন করেছে ভালো করে বোঝার চেষ্টা করো। বলেছে কি, পি বিন্দুগামী যেসব জ্যা আছে, ঠিক আছে, তার মধ্যে ন্যূনতম জ্যার দৈর্ঘ্যটা বার করতে বলেছে। বৃত্তের ভিতরে একটা বিন্দু আছে পি, এবারে সেই তারপরে এই কন্ডিশনগুলো দেওয়া আছে, বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি আর ও থেকে পি দূরত্বটা হচ্ছে 3 সেমি। এবার বলেছে পি বিন্দুগামী যতগুলো জ্যা আছে, মানে আরও অনেক জ্যা, এদিক থেকে যতগুলো জ্যা আছে, তার মধ্যে ন্যূনতম জ্যাটির দৈর্ঘ্যটা বার করতে বলেছে। আর সেটা করতে গেলে কী করতে হবে? নিয়মটা হলো এটাই, সেই জ্যাটির দৈর্ঘ্য ন্যূনতম হবে যে জ্যাটি যে ওপি, যার উপর ওপি এই যে দূরত্বটা, যে জ্যাটির উপরে লম্ব হবে, ঠিক আছে, লম্ব দূরত্ব হবে, যে জ্যাটির উপরে, সেটাই হবে ন্যূনতম। দেখো এখান থেকে এদিক থেকে আরও টানো, আর এদিকভাবে টানলে একমাত্র দেখো এই জ্যাটির উপরে, সেটা আমি লম্ব এইভাবে করে নিয়েছি, এই জ্যাটির উপরে এটা লম্ব, ঠিক আছে। এরকম অনেকগুলো যা পাবো, তো এইভাবে টানতে অনেকগুলো যা পাবো, এর মধ্যে যে জ্যাটির উপরে ওপিটা লম্ব হবে, সেই জ্যাটিটার দৈর্ঘ্যটা হবে ন্যূনতম, ঠিক আছে। তাহলে সেই হিসাবে ওপি যদি লম্ব হয়, আর কেন্দ্র থেকে যে লম্বটা, কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর যে লম্ব দূরত্ব, সে লম্ব সরলরেখা, সেটা কি সেই জ্যাকে সমাদ্বিখণ্ডিত করে, ঠিক আছে, এটা আমরা জানি। তাহলে আগে আমরা বার করি যে এটার দৈর্ঘ্য তো দেওয়া আছে ওএম, আর এটার দৈর্ঘ্য 3 সেমি, এটা 5 সেমি দেওয়া আছে, তাহলে এইটুকু দৈর্ঘ্যটা বার করি আমরা পিএম, ঠিক আছে। পিএমটা কী হবে? পিএম, আর এটা তো সমকোণী ত্রিভুজ, তাই তো লম্ব হলো সমকোণী ত্রিভুজ, তাহলে পিএম স্কোয়ার সমান পিএম স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার সমান পাবো ওএম স্কোয়ার। তার মানে পিএম স্কোয়ার যেটা, সেটা সমান কি পাবো? ওএম স্কোয়ার মাইনাস ওপি স্কোয়ার। ওএম মানে তো দেওয়া আছে 5 স্কোয়ার মাইনাস এটা 3 স্কোয়ার, তার মানে 25 মাইনাস 9, তার মানে কত? 16। তাহলে পিএম সমান কত? 4 সেমি, ঠিক আছে। তাহলে পিএমটা 4 সেমি পেয়ে গেলাম। তাহলে এইটা এপিটা তাহলে কত হবে? এপিটা 4 × 2, কারণ এর তো হাফ, ওটা 4 × 2, তার মানে পুরো জ্যাটির দৈর্ঘ্য পেয়ে গেলাম 8 সেমি, ঠিক আছে। তাহলে জ্যাটির দৈর্ঘ্য হবে 8 সেমি। এই অঙ্কটার ক্ষেত্রে একটা, মানে এইটাই শুধু মনে রাখবে, ন্যূনতম জ্যা হলো সেই জ্যাটি হবে যেটা কিনা যার উপর ওই ওপিটা লম্ব দূরত্ব হবে, ঠিক আছে। তবে অঙ্কটা হয়েছে। এবার পরবর্তী অঙ্কটা দেখো, এই যে 5 নম্বর অঙ্কটা, এটা কিন্তু আগের ভিডিওতে আমরা করে দিয়েছি, ঠিক আছে। 5 নম্বর অঙ্কটা দেখো, এটা কোথায় আছে আগের ভিডিও বলতে, কোন ভিডিও কথা বলছি? 309 পেজের যে ভিডিওটা, 309 পেজের ভিডিওটা, ওই ভিডিওতে এইটা আছে 4-এর 7 নম্বর দাগে, ঠিক আছে। তোমরা যারা দেখেছো সেখানে বুঝতে পারবে অঙ্কটা, যারা দেখোনি তারা ওই ভিডিওটা দেখে নিও, এই ভিডিওতে আর ওটা বিস্তারিত বলবো না, ঠিক আছে। তাহলে এটা হলো। তারপরে দেখো পরেরটা, 6-টাও আছে কোথায়? 6-টাও করে দেওয়া হয়েছে। এটা হলো 285 পেজের যে ভিডিওটা,
সেই ভিডিওতে 3-4, ঠিক আছে, 3-4টা সেখানে সত্য মিথ্যা এটা ছিল, ঠিক আছে। হ্যাঁ, আর সেখানে যেটা ছিল সেটা এই রকম ছিল যে 4 tan স্কোয়ার থিটা প্লাস 9 cot স্কোয়ার থিটা, একই অঙ্ক। এটা এইদিকে 4 থাকুক বা এদিকে 4 থাকুক আর এদিকে 9 থাকুক, কোনো ম্যাটার করবে না, অঙ্কটাতে একই একই রকমভাবে হবে। আর এটার মানও সর্বনিম্ন মানও 12 হবে, ঠিক আছে। ওইখানে যেরকমভাবে বলে দিয়েছে সেরকমভাবে এটা করবে। সুতরাং সেজন্য ওটাও বলছি না এখানে এই ভিডিওতে। এবার পরবর্তী যেটা আছে 7 নম্বর দাগে, সেইটা এবারে বলবো। দেখো দেখো তাহলে ওগুলো কিন্তু ওই ভিডিওতে দেখে নিও, ওই দুটো। এবার দেখো এটা প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে তো পরে বলছি, দেখলে তো ওটা মানে প্রমাণ করতে হবে কি, এটা সেক স্কোয়ার 15 ডিগ্রি বাই √/sec স্কোয়ার 15 ডিগ্রি -1, তার মানে 15 ডিগ্রিতে নিয়ে যেতে হবে। তাহলে 75টাকে 15 করলে কীভাবে করতে পারবো দেখো, আমরা জানি সেই পূরক কোণের নিয়ম। tan 75 মানে কত, 90 থেকে 15 বিয়োগ করলে 75 হয়। তাহলে tan 90 ডিগ্রি -15 ডিগ্রি, এটা যেমন আছে থাকলো। তাহলে এটা কত হবে, cot 15 ডিগ্রি হয়ে যাবে, তাই তো, cot 15। আচ্ছা, এবারে কি করব, tan 15, এটা 1/tan 15 ডিগ্রি, ঠিক আছে। এই পর্যন্ত বুঝলে? দেখো এই পর্যন্ত ছিল। এবারে পরের স্টেপটা কী হবে, পরের স্টেপটা যেটা আসবে তোমার tan স্কোয়ার 15 ডিগ্রি প্লাস 1, নিচে হবে tan 15 ডিগ্রি। দেখো অনেকটা হয়ে গেছে আমাদের অঙ্কটা। দেখো এবারে সূত্রটা tan স্কোয়ার থিটা প্লাস 1, এটা মান কি sec স্কোয়ার থিটা, তার মানে এটা sec স্কোয়ার 15 ডিগ্রি, এটা পেয়ে গেলাম। আর tan 15 ডিগ্রি মানে কি, √/, আবার tan থিটার সূত্রটা কি, sec স্কোয়ার থিটা -1, তাই তো। উল্টোটা করলে সেখান থেকে tan থিটা মানে, তাহলে এটা হয়ে গেল sec স্কোয়ার 15 ডিগ্রি -1, আমার প্রমাণ হয়ে গেল। তাহলে এদিকে দেবো শেষে প্রমাণিত, ঠিক আছে। এটা আমরা প্রমাণ করলাম। বাঁ দিকেরটা ওরা মুছে দিয়েছে, ওটা বুঝতে পারছো, এক লাইনে চলছে, এবার এখানে জায়গা নেই বলে পর ওটা মুছে দিয়েছে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো ব্যাপারটা। তাহলে এইটাই হয়ে গেল আমাদের প্রমাণ। এটাই প্রমাণ করতে বলেছে, মানে tan 15 ডিগ্রি প্লাস tan 75 ডিগ্রি সমান এটা, ঠিক আছে। সেটা কিন্তু লিখে দেবে প্রমাণিত বলে, ইকুয়াল দেবে না, ইকুয়াল আমি দিয়েছি, ইকুয়াল নয়, ডান দিকে লিখে দেবে প্রমাণিত। এটা করার পর ডান দিকে প্রমাণিত বলে। দেখো পরবর্তী অঙ্কটা বলেছে যে 8 নম্বর দেখো, সমান দৈর্ঘ্যের ব্যাস, সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ববৃত্তাকার চোঙ, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু ও নিরেট গোলকের আয়তনের অনুপাত। 3টে বস্তু, একটা নিরেট লম্ববৃত্তাকার চোঙ, আর নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু ও নিরেট গোলক, এই 3টে বস্তু। তাদের কী কী বলে দিয়েছে, সমান, তাদের ব্যাস, সমান দৈর্ঘ্যের ব্যাসটা সমান, আর কি তাদের উচ্চতাটা সমান বলে দিয়েছে, ঠিক আছে। উচ্চতাটা সমান, ব্যাসটা সমান। এখানে একটা ভালো ট্রিক্স আছে, একটু দেখে নাও, ইন্টারেস্টিং অঙ্ক। তাহলে আমি যদি এর প্রথমে শঙ্কুর যদি আমি করি, প্রথমে কী আছে, প্রথমে আছে তোমার পরপর প্রথমে আছে চোঙ, আছে চোঙ, লম্ববৃত্তাকার চোঙ। তাহলে চোঙের যদি আমি আয়তন, চোঙের যদি ব্যাসার্ধ আর উচ্চতা h ধরি, তাহলে আয়তনটা কত, πr² h, এইটা, ঠিক আছে। আর এর ক্ষেত্রে 1/3 πr² h, তারও যদি, কেননা এখানে এইচটা সমান কেন ধরছি বলেছি তো, তার উচ্চতাটা সমান আর এটা সমান, তোমার দৈর্ঘ্যের ব্যাসটা সমান, তাই তো, উচ্চতা সমান আর উচ্চতা সমান আর ব্যাসটা সমান, এইটা। আর এবারে গোলকের ক্ষেত্রে, নিয়ের গোলকের ক্ষেত্রে কত হবে, πr², 4/3 πr², এটাই হবে তো, 4/3 πr²। এবারে অনুপাতটা কীভাবে করবে, এবার এখানে এইচ আছে, এখানে আর আছে, এখানেও এইচ আছে, তাহলে আর এইচ হচ্ছে অনুপাত করা যাবে না, তাই তো। এখানে একটা ট্রিক্সটা হলো, দেখো এখানে একটা ভালো করে লক্ষ্য করো, এই যদি গোলকটা হয়, ঠিক আছে, একটা গোলক, এটা তো অর্ধগোলক হয়ে যায়, ভালো করে দেখো, ছবিগুলো একটু হয়ে গেছে। এই হচ্ছে চোঙ, লম্ববৃত্তাকার চোঙ, এই শঙ্কু, আর এই হচ্ছে তোমার গোলক। এবারে দেখো ভালো করে লক্ষ্য করো, গোলকের যে উচ্চতাটা, ভালো করে বোঝার চেষ্টা করো।
এখানে কি বলেছে, প্রত্যেকের ব্যাসটা সমান, এই ব্যাসটা সমান, ঠিক আছে, এরও ব্যাস, ভূমির ব্যাস যদি সমান হয়, আরটা কী বলেছে, উচ্চতা সমান। তাহলে দেখো এর উচ্চতা এইচ, এর উচ্চতা এইচ, তাহলে এর উচ্চতাটা কোথায়, এই ব্যাস থেকে, মানে এই যে অংশটা, মিডিল অংশটা, মানে গোলকটা কল্পনা করো, গোলকের মিডিল অংশ এই ব্যাস সমান হতে গেলে, ঠিক আছে, ব্যাস যদি সমান হয়, তাহলে সেখান থেকে উচ্চতা বলতে এই যে উচ্চতাটা, সেটা মানে কার সঙ্গে সমান হবে, ব্যাসার্ধের সঙ্গে সমান হবে, ঠিক আছে। তাহলে তবে তো এর 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 প্রত্যেকের উচ্চতাটা সমান হবে। এর উচ্চতা বলতে ওই অংশ থেকে, ওই যে মিডিল অংশটা কল্পনা করো, একটা গোলক কল্পনা করে তার যে মিডিল অংশ, এই যে গোলকের মিডিল অংশ, ঠিক আছে, মিডিল অংশটা সেটাই, তাহলে এখান থেকে উচ্চতাটা কিন্তু আর হবে। অনেকে গুলিয়ে ফেলে এখান থেকে উচ্চতা ভাবে, কারণ গোলকটা এখান থেকে, মানে ব্যাসটা উচ্চতা না, গোলকের ক্ষেত্রে ব্যাসটা উচ্চতা, কিন্তু এর সঙ্গে সমান বলেছে তো, আর তাদের ভূমির ব্যাস সমান, তার ভূমির ব্যাস সমান হতে গেলে তাহলে নিশ্চয়ই এখান থেকে হতে হবে। সেই জন্য এখানে এইচ সমান আর, এক্ষেত্রে এইচ সমান আর, ঠিক আছে। তাই যদি হয় তাহলে প্রত্যেকে দেখো পাই আর কিউ, এখানে পাই আর কিউ, পাই করে উঠে গেলে পড়ে থাকবে কি কি, এবার দেখে নাও, দেখো তাহলে পাই আর কিউ কেটে গেল, তাহলে পড়ে থাকবে কি 1:1/3:4/3, 3 দিয়ে গুণ করে দাও, করলে কত 3:1:4, ঠিক আছে, এটাই হবে উত্তর, তাদের অনুপাত। পরবর্তী অঙ্কটা বলেছে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে দেখো, একটা লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রাখতে বলেছে, উচ্চতাকে দ্বিগুণ করব। তাহলে প্রথমে শঙ্কুটির আমি ব্যাসার্ধের দৈর্ঘ্য ধরে নিচ্ছি আর উচ্চতা এইচ, তাহলে শঙ্কুটির আয়তন প্রথমে কত হবে, 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা হবে তার আয়তন, প্রাথমিক আয়তন। এবার যখন উচ্চতাকে দ্বিগুণ করা হচ্ছে, ব্যাসার্ধ একই আছে, উচ্চতা দ্বিগুণ মানে 2h, তখন আয়তন কত, 1/3 পাই আর স্কোয়ার 2h, এটা আয়তন। তাহলে এবারে শতকরা বৃদ্ধি, আর বৃদ্ধিটা কত হলো, এটা মাইনাস এটা করলে দেখো এর দ্বিগুণ এইটা, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে সেই এইটাই পড়ে থাকবে, তাই তো, এটা মাইনাস এটা করলে সেইটাই পড়ে থাকবে। এবারে এটাই বৃদ্ধি, আর প্রাথমিক আয়তনে এটা, তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি হবে, তাহলে এটা বাই 1/3 পাই আর স্কোয়ার এইচ ইন্টু 100 করলে ওটাই হয়ে যাবে শতকরা বৃদ্ধি, বোঝা গেল। বৃদ্ধি বাই প্রাথমিক যেটা থাকবে সেটা ইন্টু 100 করলে সেটাই হবে শতকরা বৃদ্ধি। বাট হ্রাসের ক্ষেত্রে হ্রাস বাই প্রাথমিক যেটা থাকবে, যে কোনো জিনিস, এখানে আয়তন, প্রাথমিক আয়তন ইন্টু 100, ঠিক আছে। তার বৃদ্ধিটা তো এইটা, আর প্রাথমিক ছিল এইটা, তাহলে এটা একই কেটে গেল, তার 100%, তাহলে উত্তরটা হয়ে যাবে 100। শঙ্কুটির আয়তন শতকরা কত বৃদ্ধি হবে, শতকরা লিখবে 100 বৃদ্ধি পাবে, আর শতকরা কথাটা না লিখলে লিখবে আয়তন 100% বৃদ্ধি পাবে, এভাবে লিখবে কিন্তু, মাথায় রেখো, ঠিক আছে। এটা বলে দিয়েছি, আগের ভিডিওতে বলেছি, এটাও বলে দিলাম। এবারে দেখো 10-এর অঙ্কটা কিন্তু বলে দেওয়া আছে তোমাদের। 10-এর অঙ্কটা করে দেওয়া হয়েছে, অন্য ভিডিওতে করে দিয়েছি, সেটা কোন ভিডিওতে করে দিয়েছি বলে দিচ্ছি। দেখো 10-এর দাগের অঙ্কটা তোমাদের 309 পেজে আছে, 309 পেজে যে ভিডিওটা সেটা আছে 4/12, সেখানে 4/12-তে আছে অঙ্কটা, ঠিক আছে। 10-এর দাগের অঙ্কটা দেখে নাও, বুঝতেই পারছো, তোমাদের কাছে তো টেস্ট পারা আছে, এটাই হচ্ছে 10-এর দাগের অঙ্কটা, ঠিক আছে, ইউআই এটা বলে দেওয়া আছে 4/12-তে। 11-এর দাগের অঙ্কটাও বলে দেওয়া আছে, 11-এর দাগের অঙ্কটাও বলে দেওয়া আছে, সেটা হচ্ছে তোমার আছে 285 পেজের যে ভিডিওটা আছে, 4 এবিটি 285 পেজ, 4/1, এই অঙ্কটা ওই পেজে 4/1-তে আছে, ঠিক আছে। এবারে আমরা 12 দাগের এই অঙ্কটা করব, ঠিক আছে। 12 দাগের অঙ্কটা এখানে করব। কী বলেছে 12-তে, বলেছে যে এবিসি একটা ত্রিভুজের এবিসি 90 ডিগ্রি, আর বিডি এবিসি এসি, বিডির সঙ্গে এসি লম্ব, বিডি আর এডির মান দেওয়া আছে, সিডির মানটা বার করতে হবে। দেখো এটাই বলে দেওয়া আছে, এবিসি ত্রিভুজের এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এবার হচ্ছে বিডি এসি এর উপর লম্ব। তাই যদি হয় তাহলে আমরা জানি, যদি সমকোণী বিন্দু থেকে অতির উপর লম্ব টানলে, তাহলে এটা সেখান থেকে কি সম্পর্ক পাই, যে এইটা সমান, এই বিডি স্কোয়ার সমান এডি ইন্টু ডিসি মানে সিডি,
আর বিডির মান দেওয়া আছে, এডির মান দেওয়া আছে। বিডির মান কত দেওয়া আছে? 8, 8 স্কোয়ার। আর এডির মান এখানে কত দেওয়া আছে? এডির মান দেওয়া আছে 5, 5 স্কোয়ার। তাহলে সিডিটা কত পেয়ে যাবো ওখান থেকে? দেখো, সিডি সমান 8 স্কোয়ার, 8 8 64 বাই 5 5 25। ঠিক আছে, 64 বাই 25। তার মানে কত হচ্ছে? 4 5 100 আর 4 4 16, 4 4 24 25। এটা কাটা 256, তার মানে 25.6। ও না না না, ভুল হয়েছে, ভুল হয়েছে। এটা 5 স্কোয়ার কেন? এটা তো শুধু 5 হবে, তাই না? 5 স্কোয়ার হবে না, ভুল করলাম। এটা তো 5 স্কোয়ার কেন, শুধু 5। তাহলে এটা হয়ে যাবে তোমার সিডি সমান 64/5। এবার 2 দিয়ে এটা 10, তাহলে এটা 2 দিয়ে গুণ করলে 4 দুগুণে 8, 4 দুগুণে 12। তার মানে এটা মান হবে 12.8, 12.8। ঠিক আছে, তাহলে পেয়ে গেলাম সিডি এর দৈর্ঘ্য 12.8 সেমি। ঠিক আছে, এটাই। এই ছিল তোমাদের 1 থেকে 4 পর্যন্ত অঙ্কগুলো, যেটা সেটা তোমাদের সলভ হয়ে গেল। ঠিক আছে, তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, আর লাইক দিও যদি ভালো লাগে। আর যদি সাবস্ক্রাইব করতে চাও, সাবস্ক্রাইবটা করে রাখো, আর শেয়ার করতে চাইলেও শেয়ার করো। তো আজকের মতো এই পর্যন্ত, ভালো থেকো। আর তোমাদের বলি, ওই ভিডিওটা, পার্ট 1-এর ভিডিওটার সঙ্গে এই ভিডিওটা দুটো ভিডিও হয়ে গেল। পার্ট 1-এর সঙ্গে পার্ট 2 মিলিয়ে ভিডিওতে দুটো দেখে নেবে। ঠিক আছে, আর এই ভিডিওতে যেগুলো তোমাদের বললাম যে অন্য অন্য ভিডিওতে যেগুলো অঙ্কগুলো আছে এখানে করে দিলাম না, সেগুলো কিন্তু দেখে নিও ওখান থেকে। কেন একই অঙ্ক তো বারে বারে দুই জায়গায় করে দেওয়া সময় নষ্ট। ঠিক আছে।